ক্লাবটা এটা খ্রিস্টানের ক্লাব। তাহলে উপাসনালয়ে যাওয়া তো কোনো কিছু খারাপ কিছু নয়। আসি আর একটা দাঁড়ায়, এই যে কালীগঞ্জ বাজারে 24 প্রহর ব্যাপী নামযোগ্য অনুষ্ঠান হইল। এই নামযোগ্য অনুষ্ঠান আমাদের সনাতনীদের অনুষ্ঠান। আমরা সংখ্যায় লঘু, কিন্তু তারপর আমরা ভাবি না, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠান করি। দেখেন এই অনুষ্ঠানে রাত্রি মনে হয় 1টা থেকে হঠাৎ ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গেছে, বিদ্যুতের লাইনচ্যুত হয়ে গেছে পুরো কালীগঞ্জ বাজার থেকে শুরু করে সব এলাকায়। ওই মুহূর্তে আমাকে মন্দিরের পক্ষ থেকে আমাকে ফোন দেওয়া হলো। এটা কি কথার কথা, যদি না বলি তাহলে আমি অপরাধী হয়ে যাব। রাত 1টার সময় আমাকে ফোন দেওয়া হলো আমার সহযোগিতা নেওয়ার জন্য। আমি তখন বাবু ভাইকে ফোন দিলাম। ওই মুহূর্তে বাবু ভাই তখন বলে যে দাদা আপনি ডিজিএমের নম্বরটা দেন। দিলাম, ডিজিএম সাহেব ফোন ধরে না, সাথে হয়তো বা কোন বড় অফিসার কাজের ব্যস্ততায় মোবাইল সাইলেন্ট করলে হয়তো বা ঘুমাইছে। তখন বাবু ভাই কি করলো, আলো ভাইকে ফোন দিল। আলো ভাই কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক হিসেবে আছে। তখন আলো ভাই কি করলো, আনাচে কানাচে যেখানে পাইছে সেখানে ফোন দিছে। ফোন দেওয়ার পর ওই রাতেই কিন্তু ট্রান্সফরমার স্থানান্তর মানে আবার পুনঃস্থাপন করার জন্য সর্বাত্মক ভাবে রাতের মধ্যে সে ব্যবস্থা করে দিয়েছে। আসলে দেখেন একটা জিনিস, একটা মানুষের মনুষ্যত্ব, একটা ধর্ম এখানে নয়, এখানে সনাতনী নয়, এখানে মুসলিম নয়, এখানে বৌদ্ধিস্ট নয়, এখানে খ্রিস্টান নয়। এটা মনুষ্যত্ব বোধ থেকে যে কাজটা করছে এটা কি আমরা বলতে পারবো? পারবো না। ওই রাতের ইলেকট্রিসিটির ব্যবস্থা আসলে কি আমরা কিন্তু এটাই চাই। সনাতনীরা সত্য কথা আমাদের তা হবো, আমি তো সনাতনী, আমরা কিন্তু একটা জিনিস চাই, সেটা হলো আমার উপাসনালয় আমি যদি নির্বিঘ্নে আমি উপাসনা করতে পারি, আমার যে সরকারি কিছু অনুদান থাকে সেই অনুদান যেন আমি যেন পাই। আপনারা যারা ক্ষতি বেশি আছেন আমাদের জন্য সহযোগিতা করবেন, সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে সমান। এই জন্য বলি যে সামনের জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের আগে একটা কথা সব জায়গায় বলি, যে এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত শহীদ আলী চাচা যেন সুস্থ থাকে, এই জন্য আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা নিজস্ব জায়গা থেকে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব উনি যেন শারীরিকভাবে সুস্থ থাকেন। উনি শারীরিকভাবে সুস্থ থাকবে, জাতীয়তাবাদী দল বিএনপি ওনাকে ধানের শীষ হিসাবে মনোনীত করবে এবং আমরা সেই ধানের শীষে আমাদের মূল্যবান ভোট প্রদান করে ওনাকে আমরা জয়যুক্ত করব। ধন্যবাদ সবাইকে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ। ধন্যবাদ দাদা কমলকান্তি রায়কে। এবারে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আমাদের মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক উপজেলা শ্রমিক দল। আমি মশিয়ার ভাইকে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য 2 মিনিট একটা বক্তব্য প্রদান করার জন্য বিনীত হয়ে বলছি। মূল কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রিয় ভাইয়েরা, আজকের এই মিরগঞ্জ ইউনিয়নের পথসভার সম্মানিত সভাপতি ও আমাদের প্রধান অতিথি ছোট শরীফুল ইসলাম বাবু ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের গোলনা ইউনিয়নের ছোট পিএমপি নেতা জনাব খুরশেদ আলম আলো ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের পৌর শ্রমিক দল পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুহুল আজাদ দুপুর প্রফেসর এখানে উপস্থিত আছেন, আমাদের ছাত্র নেতা ও অন্য অন্য নেতৃবৃন্দ। আমরা আজকে একত্রিত হয়েছি ধানের শীষের পক্ষে। ধানের শীষ যে পাবে আমরা তারই প্রচারণা করব এবং ধানের শীষের পক্ষে থাকবো। প্রিয় ভাইয়েরা, উনি 10 বছর আলা সৈয়দ আলী সাহেব 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিল। কোনদিন আপনারা দেখছেন থানার সামনে টেবিল বসাইছে? একটা প্রমাণ দেখান উনি কোনদিন থানার সামনে টেবিল বসায় নাই। উনি 10 বছরে অনেক লোকের চাকরি দিছে, অনেক মাদ্রাসা মন্দিরের উন্নয়ন করেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা সনাতন আছেন তারা হয়তো
বলবেন যে বিএনপি আমরা কেন করব। বিএনপিতে আছে আমাদের গয়েশ্বরচন্দ্র রায় বাবু, বীর মুক্তিযোদ্ধা। বিএনপিতে আছে আমাদের নিতাই রায় চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান। বিএনপিতে আছে ঢাকা কেরানীগঞ্জের সম্মানিত সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ অনেক অনেক নেতৃবৃন্দ সনাতন ধর্মের আমাদের বিএনপিতে কিন্তু আছে প্রিয় ভাইয়েরা। তাই আমরা সনাতন ধর্মের বাইরে না প্রিয় ভাইরা। আমাদের নেতা তারেক জিয়া বলেছে আমাদের দেশে আদৃশ্য শক্তি আমাদের থাকতে পারে। আপনারা আদৃশ্য শক্তি থেকে আপনারা সচেতন থাকবেন প্রিয় ভাইয়েরা। যারা ইসলামকে ব্যবহার করে এদিক থেকে আপনাদের একটু সজাগ থাকতে হবে প্রিয় ভাইয়েরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি বক্তব্য দিলে অনেক বক্তব্য বলতে পারি। আমি একজন শ্রমিক মানুষ। আমি 19 সাল থেকে আমি মরহুম ফারুক সাহেব যখন সভাপতি ছিল, তখন বিএনপির সভাপতি ছিল, আমি তখন থেকে বিএনপিকে ভালোবাসি। তখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি তখন থেকে বিএনপির সাথে আছি। আমি 19 সাল থেকে বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলাম শ্রমিক দলের। 23 সাল থেকে আবার যখন সাংগঠনিক ভেঙে দেওয়া হয়, তখন থেকে আমি শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে আছি প্রিয় ভাইয়েরা। আমি ওয়েলডেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আছি প্রিয় ভাইরা। জিয়াউর রহমানের কথা বলি, এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি অনেক উন্নয়ন করছে। এই যে আমাদের ডালিয়া তিস্তা ব্রিজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। খাল কর্মসূচি হিসাবে উনি এগুলো শুরু করেছিল। এই যে এদিক দাঙ্গা ছিল, এই যে নীলসাগরের যে গাড্ডা গাইছে, এগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা ধানের শীষের পক্ষে কেন ভোট দেবেন? এগুলো উন্নয়ন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বঙ্গবন্ধু, আপনারা আগের লোক বলতে পারবেন, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে এই দেশটা নোংরাতে কবলিত হয়েছিল প্রিয় ভাইরা। আপনারা বলতে পারেন তখন কিন্তু আওয়ামী লীগও পালাইছিল। এই এবার পালাইছে শুধু নয়, এই আওয়ামী লীগও পালাইছিল এর আগে। এই আওয়ামী লীগকে নিয়ে আসছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জামাতের গোলাম আজমকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছে প্রিয় ভাইরা। আমরাই তো তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছি প্রিয় ভাইরা। ওরা কোনোদিন মন্ত্রিত্ব পাইতো না প্রিয় ভাইরা। এগুলো বিবেক আপনাদের কাছে থাকবে প্রিয় ভাইরা। যদি মসনদে বিএনপি বসে, তাহলে এই জল ঢাকায় যদি অন্য অন্য দল এমপি হয়, জল ঢাকায় আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মশিউর ভাইকে তার সংক্ষিপ্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। তিনি লাস্টে একটা কথা বলেছেন, অত্যন্ত চমৎকার কথা। যদি সরকার বিএনপি হয় আর এমপি যদি অন্য দলের কেউ জল ঢাকা হয়, তাহলে উন্নয়ন হবে? সম্ভব না। অতএব ভাইরা আমার, ভেবে চিন্তে আমাদের মূল্যবান ভোট আমরা প্রয়োগ করব। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ শহীদুল ইসলাম, ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমরা। আমি আমার শ্রদ্ধা বড় ভাই শহীদুল ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত হয়ে বলছি। ধন্যবাদ। উপস্থিত আজকের এই ধানের শেষের পথসভায় নির্বাচন সমন্বয়কারী হিসেবে উপস্থিত আছেন এমডি শরীফুল ইসলাম বাবু, স্নাতক পদক, অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ধানের শীষে ভালোবেসে যারা আমরা সমবেত হয়েছে, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আসলে বলার কিছু নেই, এখানে আমি দুইটা ঘটনা বলতে পারছি। একটা হচ্ছে যে আমরা একটা 2001 সালে একটা কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেছিলাম। এই কিন্ডার গার্ডেনটা প্রথমে আফতাব সিদ্দিকী অধ্যক্ষ ছিল। ও ব্যাংকে যাওয়ার পরে আমি এই প্রতিষ্ঠানটা চালাতাম এবং এই জায়গায় এই কিন্ডার গার্ডেনটা ছিল। তো কোন এক ঘরে একটা টিন গুলো আমাদের মুসলিম গিয়েছিল। তো আলাদ শহীদ আলী সাহেব তখন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ এসেছিলেন। তো আমি নিয়ে এসেছিলাম স্কুলে, তা বললো যে কতগুলো টিন লাগবে। তো যাই হোক, এই টিনের হিসাব শুনে উনি বললো যে এগুলো আমি দেবো। তো এরপরে আমরা চিন্তা করলাম যদি টিন আমরা পাই তাহলে আমরা আর এখানেও থাকবো না। পরে আপনারা হয়তো দেখেছেন ওই যে কবরস্থানের পূর্ব দিকে
100 ফিট একটা ঘর ছিল, 10 ফিট টিনের, পুরো টিন উনি বল্টু সহ, মানে কি বলে ওটা, নাট বল্টু যা লাগে সবগুলোই তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন। এটা অবশ্যই উপজেলা পরিষদের ফান্ড থেকে নয়। এতগুলোকে উপজেলা পরিষদ ফান্ড থেকে দেওয়া যাবে? সেটা তিনি তার ব্যক্তিগত ফান্ড থেকে কোনো এক দোকান থেকে, দোকানের ভাউচার সহ উনি পাঠিয়ে দিয়েছিলেন। এটা ঘটনা, এটা কিন্তু একটা বাস্তব। এখানে আপনারা জানেন সবাই, এটা আমরা যারা 12-13 জন শিক্ষক ছিলাম, মহসিন স্যারও ছিলেন। আর একটা ঘটনা, দুইটা না বললে কিন্তু খারাপ হয়ে যাবে। পাঠানপাড়া হাই স্কুল উদ্বোধন করতে আসছিলেন আমার শ্রদ্ধেয় স্যার, সরাসরি শিক্ষক অধ্যাপক গোলাম মোস্তফা স্যার। তিনি এসে ওই দিক দিয়ে আসার সময় ওই কিন্ডার গার্ডেনে কিন্তু রাত্রে ছাত্ররা ক্লাস করতো। তো উনি ছাত্রদের প্রশ্ন জিজ্ঞাসা করলো সভাপতি বঙ্গবন্ধুর উপরে। তো বইগুলো তো সাধারণত ওই লেখার উপরে, তা বাচ্চারা বেশ উত্তর দিল। উনি বাচ্চাদের খাওয়ার জন্য টাকা দিতে চাইলেন, যে তোমরা যারা আছো খাও কোথায়, তো বাড়ি থেকে এনে খাই, যে তোমাদের খাবার টাকা দেবো আর পাশাপাশি স্কুলে আমি 25,000 টাকা দেবো। তো যাই হোক, এই টাকা বেশ কিছুদিন গেল। সৈয়দ আলী সাহেবের কাছে কিন্তু আমরা কেউ যাই নাই, উনি দেখে গেছেন। আর একদিন আমি ফোন দিয়েছিলাম, তার বললে যাবো কয়েকটা দিন যাক, তোমার রেডি করো, আমি দেবো পাঠিয়ে। তা মোটামুটি উনি পাঠিয়ে দিয়েছেন, আর আমাদের যাইতে হয় নাই। আর এই যে উনি প্রতিশ্রুতি দিলেন নিজেই দেখে, আমরা কিন্তু চাই নাই। তো এর ফাঁকে এমন হয়ে গেল, অপেক্ষা করতে করতে এমন হয়ে গেল, আমার শিক্ষকরা আমাকে সন্দেহ করা শুরু করলো যে টাকাটা আমি খেয়ে ফেলাতে আনিয়া। দীর্ঘদিন গেলে কি হবে বলেন তো দেখি? সন্দেহ হবে না? তারপর আমি একদিন নিজে বললাম যে চলো একটু জল ঢাকা যায়। ওই সন্দেহটাকে বুঝতে না দিয়ে তারা আমার কাছে প্রকাশ করতেছে না, কিন্তু বুঝতেছি যে চলেন জল ঢাকা যায়। তা গেলাম, তো ওই স্যার গাড়িতে উঠেছে, দাঁড়ার সাথে ওই স্যারের সাথে সংশ্লিষ্ট ছিল সিরাজুল স্যার, সিরাজুল ভাই আমার। আমরা গাড়িতে হচ্ছে এই শহীদুল সিরাজুল, ওটা আমার এখনো মাথায় আছে। যাই হোক, আমি ওটা ওনার মাথায় থাকা অসুবিধা নাই, আমি অন্তত দায় থাকে পাচ্ছিলাম যে টাকাটা আমি আনি খাই নাই। কথাটা বুঝে গেছে? ওই দিনের পর আমি আর যাই নাই, আমি শুধু গেছি টাকাটা যে আমি আনি খাই নাই এইটার জন্য। তো যাই হোক, এই দুইটাই কিন্তু ঘটনা। আচ্ছা, মানুষের মানে আমরা মানুষ যাচাই করবো কিভাবে? একটা মানুষের টাকা যদি হয় তাহলে সে মানুষকে হেও করে, আর একটা যদি মানুষের কাছে ক্ষমতা যায় তাহলে মানুষকে হেও করে। ঠিক আছে কিনা? আমরা দেখেছি সৈয়দ আলী সাহেবের কাছে আল্লাহর রহমতে দুইটাই এসেছিল, এবং একটা তো আছেই। আল্লাহর রহমতে টাকা পয়সা তার আছে, ক্ষমতাও তার এসেছিল, আসেছিল কিনা? তো আমরা কি বলতে পারবো কেউ যে তার কাছে গিয়ে কেউ ছোট বড় তার যথাযোগ্য মর্যাদা বা সম্মান পায় নাই, এরকম কেউ কথা আমরা বলতে পারবো না। বা তার ক্ষমতার যে অপব্যবহার, এটা কেউ ওই সময়ও কেউ বলতে পারে নাই, এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। আমরা একটা ইউনিয়ন পরিষদের যদি সদস্য হয়, আমরা যদি এমনি একটা মাদ্রাসা কমিটিতেও যাই, তারপরে আমাদের দোষ বেরোয়, হয় কিনা? মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দোষ বেরোয় না? অথচ উনি উপজেলা পরিষদের দুইবারের পর আবার নির্বাচিত চেয়ারম্যান, তারপরে কিন্তু তার কোনো দোষ ত্রুটি জনগণ বের করতে পারেনি। অতএব আমরা তিনি একজন পরীক্ষিত মানুষ। তো তাই আমি আহ্বান জানাবো এই দুইটা ঘটনা প্রেক্ষিতে, কিন্তু আরো অনেক ঘটনা আপনারা জানেন, প্রত্যেকেই সাক্ষী আছেন এরকম আমার মতো। তো আহ্বান জানাবো, আপনারা ধানের শীষে শহীদ আলী সাহেবকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেই সাথে আপনারা যে ধৈর্য ধরে এই ধানের শীষকে ভালোবেসে আপনারাও বসে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এই সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন নেতৃত্ব দিয়েছে, তাদেরও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ রশিদুল ভাইকে ওনার সুন্দর সাবলীল বক্তব্য পেশ করার জন্য। সোনালী ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, হাঁটুর বাটন কোদাল ধরো, জিয়ার মতো দেশ করো। এরকমটি ভাবে আমরাও দেশ করতে চাই। জনাব সৈয়দ আলী
হাতকে শক্তিশালী করে তাকে এমপি নির্বাচিত করে আমরা জলঢাকার উন্নয়ন ঘটাতে চাই। আমি বেয়াদবি মাফ করবেন, পরবর্তী যেনারা বক্তব্য দিতে আসবেন। আসলে আমাদের এখন অনেক বক্তা রয়েছে, আপনারা সংক্ষিপ্ত আকারে আপনাদের বক্তব্য পেশ করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন অধ্যাপক রুহুল আজাদ, অধ্যাপক এবার সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কৈমারি ইউপি বিএনপি। মহোদয়কে ওনার বক্তব্য পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত আকারে আসলে আমাদের এখন অনেক বক্তা রয়েছেন, তাদেরকেও বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমি আসলে বেয়াদবি মাফ করবেন, আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিরগঞ্জ পাঠানপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পদসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি জনাব শরীফুল ইসলাম বাবু, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট মিরগঞ্জ পাঠানপাড়ার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রতি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আমরা এমন একজন ব্যক্তির নির্বাচনী পদসভায় অংশগ্রহণ করছি যার সম্পর্কে দীর্ঘ সময় যদি আমরা তার গুণ কীর্তন করি হয়তো শেষ হবে না। এমনই একজন ব্যক্তি। আমি শুধু একটি কথা বলবো যে বাংলাদেশের রাজনীতির যে প্রচলিত ধারা, সেই ধারার ব্যতিক্রম ধর্মী একজন মানুষ হচ্ছে আলাদ সৈয়দ আলী। যেখানে বাংলাদেশের অধিকাংশ নেতা, অধিকাংশ নেত্রী রাজনীতি করে নিজের পকেট পূরণ করার জন্য, আর সেখানে আলাদ সৈয়দ আলী রাজনীতি করেন নিজের পকেট উজাড় করে আত্মমানবতার সেবার জন্য। অন্যান্য রাজনীতিবিদদের সাথে আলাদ সৈয়দ আলীর তফাৎ শুধু এটাই। আলাদ সৈয়দ আলী 10 বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন। আমার মনে হয় না তিনি এই 10 বছরে একটি মানুষের সাথে ক্ষমতার অপব্যবহার করেছেন বা ক্ষমতা দেখিয়েছেন কাউকে, এরকম শুনিনি। এবং তার ঘরে তার যারাই গেছে, যে ধর্মের হোক, যে পর্যায়ের মানুষ হোক, তাদেরকে তিনি সহযোগিতা করেছেন। তার 10 বছরের চেয়ারম্যানের সময় আমরা দেখিনি যে তার পরিবারের কোন সদস্য তার চেয়ারম্যানই এই ক্ষমতাটাকে দেখিয়েছে। তার পরিবারের কোন সদস্য থানাতে দেওয়ানিগিরি করেছে, তারা কোনো ত্রাণ, সরকারি ত্রাণ লুটতরাজ করে খেয়েছে, এরকম কোন এভিডেন্স আমরা দেখাতে পারবো না। এবং তিনি দুর্নীতি করেছে, তার যে শত্রু সেও বলতে পারবে না যে তিনি দুর্নীতি করেছেন। এরকম একজন স্বচ্ছ ইমেজের ব্যক্তি, পরীক্ষিত একজন ব্যক্তি, যাকে আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। আমরা আশা করছি তিনি চূড়ান্ত মনোনয়ন পাবেন এবং তিনি ধানের শীষের কান্ডারি হিসাবে নীলফামারী 3 তথা জলঢাকা আসনের এমপি হিসাবে নির্বাচিত করবেন আপনারা, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করব। এবং সেজন্য যে তিনি নমিনেশন পেয়েছেন বা পাবেন, এই মেসেজটা দেওয়ার জন্যই আমরা কিন্তু আপনাদের এখানে এসেছি। আমরা আশা করব যে আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন এবং এবারে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে, এটি মোটামুটি একটা নিশ্চিত। যে বিভিন্ন যে জনমত জরিপগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে এবার বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যদি জলঢাকার মানুষ বরাবরই কিন্তু আমরা স্রোতের বিপক্ষে গিয়েছি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন দলের যে এমপি নির্বাচিত হয়েছে,
বেশিরভাগ সময় সরকারি দলের বিপক্ষে, অথবা বাইরে থেকে লোক এনে এখানে নমিনেশন দেওয়া হয়েছে, অথবা যারা কোনোদিন জনগণের সাথে ছিল না এরকম কিছু লোকজনকে নমিনেশন দেওয়া হয়েছে, তারা নির্বাচিত হয়েছেন, ভোট নিয়েছেন, চলে গিয়েছেন, আর কখনোই আমাদের এই এলাকায় সাধারণ মানুষের কাছে আসেননি। এলাকার কোনো উন্নয়ন, তাদের কোনো অবদান নেই। তা আমি আশা করব আগামী নির্বাচনে যদি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে, সেক্ষেত্রে আমরাও চেষ্টা করব আমাদের এই আসনটি যেন অবশ্যই আমরা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে পারি, এবং উন্নয়নের যে ধারা, সেই ধারার সাথে যেন আমরাও সম্পৃক্ত হতে পারি। আমরা রংপুরের মানুষ, আর কখনোই যেন স্রোতের বাইরে না যাই, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে যেন আমরা আমাদের ভোটটি দেই এবং যোগ্য ব্যক্তিকে দেই, যাতে করে আগামী দিনে আমরা আমাদের এই উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত না হই। এবং সেক্ষেত্রে আমি বলবো যে এখানে হয়তো অনেক দলের নেতা, অনেক প্রার্থী আছে যে তারা এসে দেখাচ্ছে যে আমাদের এত ভোট। আসলে বিভিন্ন সময় যে ভোট এখানে কাস্টিং হয়েছে, তার কিন্তু 30 থেকে 32% ভোট পেয়ে এখানে এমপি নির্বাচিত হয়েছে। 70% ভোট কিন্তু ওই দলের এগনিস্টে, বিপক্ষের ভোট। তা সব 70% ভোট যদি বিপক্ষে থাকে, তাহলে এই বাহাদুরি করে লাভ নেই যে আমরা নিশ্চিত নির্বাচিত হব। এবং শুধু কর্মীদের ভোট দিয়ে কখনোই একজন মানুষ এমপি নির্বাচিত হতে পারে না যদি সেখানে সাধারণ জনগণ সম্পৃক্ত না হয়। তো বিএনপি হচ্ছে জনগণের দল, সাধারণ মানুষের দল, শ্রমিকের দল, দিনমজুরের দল। আমরা আশা করব বিএনপির অতীতে উন্নয়নের কথা এক ভাই বলে আছে, শ্রমিক দল করে যে বিভিন্ন উন্নয়নের কথা বলেছে, যে দেশে 7.5 কোটি মানুষ একসময় ভাত খেতে পারেনি, সে দেশে 18 কোটি মানুষ আজকে কোনো অভাব নেই। এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে 19 দফা কর্মসূচি, তার একটি অন্যতম হচ্ছে খাল কাটা কর্মসূচি। যে কর্মসূচির মাধ্যমে আমরা ইরিগেশন বা ইরি ধান উৎপাদন যেটা করি, সেটির মাধ্যমে আমাদের অভাব কিন্তু দূর হয়ে গেছে। তাই আমাদের উন্নয়নের স্বার্থে একজন যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা অবশ্যই ভুল যেন না করি, ভুল কোনো ব্যক্তিকে যাতে নির্বাচিত করে আগামী আবার 5 বছর আফসোস না করি, সেই দিক থেকে আপনারা সচেতন থাকবেন। এবং আগামীর ভোট ধানের শীষের পক্ষে হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক রশিদুল ইসলাম স্যারকে ওনার সুন্দর স্বাধীন বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে অধ্যাপক রুহুল আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি জলঢাকা উপজেলা শাখা, জলঢাকা নীলফামারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানের শীষের আজকের এই পথসভায় উপস্থিত আমাদের সাবেক দুবারের উপজেলা চেয়ারম্যানের সুযোগ্য সন্তান শরীফুল ইসলাম বাবু, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতৃবৃন্দ, এবং আপনারা যারা আমাদের ধানের শীষের ভোটার এবং অত্র এলাকায় আপনারা ভোট দেওয়ার জন্য উৎগ্রীব হয়ে আছেন, সেই প্রাণপ্রিয় শ্রোতাদেরকে আমি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। কথা অনেক শুনলেন আপনারা। আমরা যাদের যে প্রার্থীর প্রচারণার জন্য বা ধানের শীষের নমিনি আমরা চাই, তার সম্পর্কে আপনারা নিজেও জানেন। আমাদের সকল বক্তাই এর সম্পর্কে কিছু বলেছে, আমি ওই দিকে বলতে চাই না। আমরা কেন একটিবার ধানের শীষের জন্য প্রার্থী চাই সম্পর্কে একটি কথা বলতে চাই। যারা বয়স্ক যে কাকারা আছেন, স্বাধীনতার কত বছর, 54 বছর হয়ে গেল, আমরা কিন্তু একবারও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় ক্ষমতায় ছিলেন, অনেক উন্নয়ন করেছেন। আপনারা বলেন, ওই যে ভাই বলতেছিলেন যে তখন উনি ছাত্র ছিলেন, আমার ভাবুন যে ওই ধুম নদী খুঁড়তে গেছিলেন উনি, আমরা তখন ছোট ছোট গুড়গুড়ি বাচ্চা ছিলাম। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় আমরা কিন্তু ধানের শীষের প্রার্থীকে এখানে বিজয়ী করতে পারি নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, জানেন তো সে কথা। সেবারও কিন্তু ওই যে আমাদের রসুল স্যার বলছিল আমরা স্রোতের বিপক্ষে ভোট দিয়ে আসছি এতদিন,
আমরা ধানের শীষের প্রার্থীকে কিন্তু একবারের জন্য এখানে জলঢাকায় নির্বাচিত করতে পারি নাই। ফলে আশানুরূপ যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি। আমরা লাঙ্গল মার্কায় ভোট দিয়েছিলাম, দিয়েছেন তো আপনারা, নির্বাচিত করেছিলেন তো, ঢাকায় দেওয়া বসেছিল কি নাম ফারুক কাদের সাহেব, থাকে কোথায়? ঢাকায় থাকে। তেনার বাবাও কিন্তু ছিলেন এই মুসলিম লীগের থেকে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, তার বাবা ছিলেন, তেনারও ওই যে ঢাকায় থাকেন। কিছুদিন আগে আপনার লাঙ্গল মার্কার একজন সেনা কর্মকর্তাকে নির্বাচিত করেছিলেন, কোথায় থাকে? ঢাকায় থাকে। এনকে আলম পাশের উপজেলার থেকে হায়ার করিয়ে নিয়ে আমরা নির্বাচন করছিলাম তো, এবং নৌকা মারার লোককেও একাধিকবার আজহার সাহেব এমপি ছিল, এবং আপনার বাড়ির পাশে আর একজন তুখোর বক্তা, অনেকেই আল্লাহ সৈয়দ আলী সাহেবের অনেক গুণকীর্তন করেছে। আমি একটা দোষের কথা বলি, কেন মানুষ একবারে 100 বার সঠিক হয় এমন নয়, উনি একটু ধীরে কথা বলেন, আপনারা জানেন তো। উনি বক্তৃতা দেওয়ার সময় এই যে আমাদের মতো ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না। উনি কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আমরা অনেকেই হয়তো ইয়াতে দেখেছেন। উনি স্লোলি আস্তে একটু কথা বলেন, একটু ত্রুটি। কিন্তু আমাদের গোলাম মোস্তফা তো খুব ভালো বক্তৃতা করতে পারতেন, তাই না? পারেন না? কিন্তু তেনাকে এখন দেখা যায় কোথায়? কেন পালিয়ে গেলেন? এরকম একটু ঘোর বক্তাকে কেন পালাতে হলো? শুধু নিজে নয়, বউ, ছাওয়া, বাচ্চা সবাইকে নিয়ে পালাতে হলো না? আমাদের অনেক দুর্যোগ গিয়েছে। দুবারের চেয়ারম্যান ছিল আল্লাহ সৈয়দ আলী, ক্ষমতার অপব্যবহার করলে উনিও তো পালাইতে পারতেন। পালাইতে লাগছে নাকি? ভালো লোককে পালাতে হয় না। আমরা আপনাদের কাছে এই অনুরোধটা নিতে আসছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তার সুযোগ্য সন্তান তারেক রহমান এখনো 17 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে এখনো দেশে আসতে পারছেন না। তার পক্ষ থেকে আমরা আসছি ধানের শীষের শুভেচ্ছা আপনাদেরকে জানাতে। এই শুভেচ্ছা কার পক্ষ থেকে জানাতে চাই? আমরা এমন একজন নমিনি দিতে চাই যিনি আপনাদের এইভাবে পালিয়ে যাবেন না, যিনি আপনাদের সকল দুঃখে সুখে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কথা শুনবেন, এবং তার দুয়ার যেন সব সময় খোলা থাকে। আমাদের রাজনীতিবিদদের কিন্তু একটি দোষ আছে, যদি 7টার সময় আসবার কথা দেয় আপনাকে, আসে 11টার সময়। কিন্তু একমাত্র আল্লাহ সৈয়দ আলী, যিনি আমরা ওনার সঙ্গে যারা এখন পথ চলি, উনি যদি বলেন 9টার সময় ওখানে দাঁড়িয়ে থাকবো, ঠিক 9টার সময় ওখানে দাঁড়িয়ে থাকেন। এই যে এক ইউপি সদস্য ভাই বলছেন যে উনি অফিস যখন দিয়ে দুই টার্ম যে উপজেলা চেয়ারম্যান উনি ছিলেন, উনি কখনো অফিসের, আমি তো আমার বাসার সামনে ওনার গাড়িটা যায়, কোনোদিন দেখি নাই যে 11টা-12টার সময় উনি অফিস যাচ্ছেন। ঠিক একই সময় 9টার পর উনি যে অফিসে হাজির হন, যেন ওনার যে কাজের লোকজন থাকে টাইমলি যেন ওনাকে পায়। এই রকমের একজন লোককে আমরা আপনাদের নমিনি হিসাবে উপস্থাপন করতে চাই। আপনারা দোয়া করবেন যেন উনি ধানের শীষে চূড়ান্ত ভাবে মনোনয়ন পেয়ে যান, এবং আমরা যেন আমাদের এতদিনের যে কষ্টটা, ধানের শীষে ভোট না দেওয়ার কষ্টটা, সেটা তাকে দিয়ে আমরা ওনাকে আরেকবার নির্বাচিত করতে চাই। আপনারা রাজি আছেন তো? আরেকটি বিষয়, দোষের কথা ওই যে বললাম যে একটা দোষ আছে। সৈয়দ আলী সাহেব কি কোল্ড স্টোর ওনার চেয়ারম্যানই জীবনের টাকা দিয়ে বানাইছেন? তাহলে এটাও তো দোষ ওনার। অনেক তো উপজেলা চেয়ারম্যান দেখলাম যে স্কুলের টাকা, চাকরি দেওয়ার নাম করে টাকা নেয় নাই। আপনারা একজনও তো বলতে পারলেন না যে আল্লাহ সৈয়দ আলী সাহেব এই রকমের কারো কাছে চাকরির কথা বলে বা যে কোনো কাজ করে দেওয়ার পর মামলার তদবির করার জন্য কোনো টাকা চেয়েছিল নাকি কারো? না। এইরকম একটি সহজ সরল জননন্দিত মানুষকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়ার পক্ষ থেকে আপনারা তার সম্মানটা রাখবেন, এবং আমরা এই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এইরকম একটি সৎ, নির্ভেজাল, নির্লোভ লোককে আমরা নির্বাচন করতে চাই, এবং সবার সুখে দুঃখে উন্নয়নের পাশে। এই যে ওনার মসজিদ অনেক কথাই শুনলাম, ওই যে যখন ক্ষমতায় ছিল তখনই যে দিতে এমন না, উনি ওনার সাধ্য মতো চেষ্টা করেই যাচ্ছে, তার সুযোগ্য সন্তানও তাই করে যাচ্ছে। এই রকমের বিরল লোক আমরা তো জলঢাকা কেন, এই
বৃহত্তর নীলফামারীতে এরকম আসলে আলাদ সৈয়দ আলী আদৌ ভবিষ্যতে তৈরি হবে কিনা আমরা সন্দেহান। আমাদের অতীতেও ছিল না, আগামী দিন হইলে হতে পারে, ভালো লোক জন্মাইতে পারে। যে এই রকমের একজন লোককে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের যে বিএনপির কিছু ভুল ত্রুটি নাই এমন নয়, আমাদের অনেক ছোটখাটো ভুলগুলো আমাদের এই 5 তারিখের পরিবর্তনের পর অনেকেই 2-1 ক্ষমতার অপব্যবহার করার ক্ষেত্রে একটু হলেও চেষ্টা করেছে। তাদেরকে আপনারা মাথা ওই যে ওটা ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে। এই রকমের লোককে আমরা সুযোগ দিতে চাই না। এবারে তারেক রহমানের যেটা নির্দেশ আপনারা জানেন, 7,000 নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছে। অতএব কঠোর অবস্থানে সেই আগের বিএনপি কিন্তু এখন আর থাকবে না। এখন সেই সৈয়দ আলী মতো যেসব নেতা নেত্রী তারাই শুধু মনোনয়ন পাবে। এইরকম টাউটবাস্টারের মনোনয়ন বাংলাদেশে আর ধানের শীষের পক্ষ থেকে হবে। অনেকটাই অনেক কথা আপনাকে বলবে, ভুল বোঝানোর চেষ্টা করবে, তবে এটাই নিশ্চিত থাকবেন যে চূড়ান্ত ভাবে ইনশাআল্লাহ, আবারও বলছি ইনশাআল্লাহ, আল্লাহ সৈয়দ আলী সাহেব আমাদের ধানের শীষের প্রার্থী হবেন এবং আপনারা একদম ভোটের দিনে সুন্দরভাবে অন্তত সবার আগে যে ভোটটা দেওয়ার পর অন্যান্য কাজ করবেন এবং সর্বশেষ গণনা শেষ করে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি নিয়ে ইন্নামাল আমাল ও বিন্নিয়াত, নিয়াত যদি আমাদের সঠিক থাকে, সৃষ্টিকর্তা আমাদের ওই লক্ষ্যে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আর অনেক কথা বলা হলো, অনেক বক্তব্য আপনারা কথা শুনেন এই ধৈর্যের সাথে। আপনারা যে যা মাইকের চেষ্টা বলো, আমরা অনেক ধৈর্য সহকারে আপনারা যে বক্তব্য আমাদের শ্রবণ করেছেন আমাদের কথা শোনার জন্য, এই আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বেগম খালেদা জিয়া তুহিন ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা আরেকবার জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ রুহুল আজাদ ভাইকে তার জ্ঞানমুক্ত বক্তব্য পেশ করার জন্য। এবারের ভোট ধানের শীষের পক্ষে হোক, এটাই হোক আমাদের দৃঢ়প্রত্যয় এবং স্লোগান। আমরা বুকে লালন করি আগামী ভোটে যেন আমরা ধানের শীষকে জয় করতে পারি, এই প্রত্যাশা আমাদের সকলের হোক। আর আপনাদের বেশিক্ষণ বসে রাখবো না, আমাদের সেই মহেন্দ্রঘর আসছে আর আমাদের একজন বক্তা রয়েছেন, তার বক্তব্যের পর আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন এবং সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই সভামঞ্চ সমাপ্তি ঘোষণা হবে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ খোরশেদ আলম আলু ভাইকে, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি নীলফামারী, মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিরগঞ্জ পাঠানপাড় এখানে বিএনপির ডাকে নির্বাচনী পথসভায় সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সফল 2 বারের উপজেলার চেয়ারম্যান, সাবেক নীলফামারী জেলা নির্বাহী কমিটির সহসভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য পুত্র, যুবকদের আইডল জনাব এম শরীফুল ইসলাম বাবু, এখানে উপস্থিত আছেন জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে মঞ্চে যারা বসে আছেন আমার অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং মাইকের দূর থেকে যারা শুনছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। সংক্ষিপ্ত বক্তব্যে শুধু একটি কথা বলবো যে অনেক বক্তা, প্রায় আমরা বোধহয় 10-12 জন আমরা আলহাজ সৈয়দ আলী সাহেবের কথা বলেছি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সহধর্মিনী
আমাদের গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন আলহাজ সৈয়দ আলী সাহেবকে নীলফামারী 3 আসনে মনোনয়ন দেওয়া হবে। বিএনপির মার্কা ধানের শীষ। তাইলে আমরা আজকে আপনাদের মাঝে আসছি যে প্রাথমিকভাবে যেহেতু আলহাজ সৈয়দ আলী সাহেবকে মনোনয়ন দেওয়া হবে, আপনারা সবাই সকলেই দল মত নির্বিশেষে সকল ধর্ম অবলম্বীদের কাছ থেকে অনুরোধ যে আপনারা দোয়া করবেন যেন আলহাজ সৈয়দ আলী সাহেব চূড়ান্তভাবে ধানের শীষ মার্কা নিয়ে আসতে পারেন। আর একটি কথা, সকল বক্তারা আমরা একই কথা বলছি, আলহাজ সৈয়দ আলী সাহেব কিরকম লোক? পরীক্ষিত সৈনিক। আর কি পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে? আমার মনে হয় নাই। আমার বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়ন গোলনা নবাবগঞ্জে, হয়তো অনেকেই চিনেন। তাইলে যাই হোক, এখন আলহাজ সৈয়দ আলী সাহেব সফল 2 বারের উপজেলার চেয়ারম্যান। কোন সময় হয়েছে? আওয়ামী লীগের পিরিয়ডে হয়েছে 2009 সালে, 2014 সালে। কি ভাই, তাই না? এখানে আমার দীর্ঘ পূর্বের বক্তারা রুহুল আজাদ ভাই, তারপরে প্রফেসর শহীদুল ভাই বলে গেলেন যে আওয়ামী লীগের সময় যারা দুঃশাসন করেছেন তারা আজকে কোথায়? তারা আজকে বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন। কিভাবে? স্বাভাবিকভাবে গিয়েছেন না, তারা পালিয়ে গিয়েছে রাতের অন্ধকারে। কিন্তু আলহাজ সৈয়দ আলী সাহেব ক্ষমতার অপব্যবহার করেননি। উনি এখনো এই বাংলার মাটিতে নীলফামারী জেলার জলঢাকায় বড়ঘাটে বুক উঁচু করে উনি চলছেন, শুধু ওনার নীতির কারণে। এবং উনি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই। আমরা ওনার সাথে রাজনীতি করছি দীর্ঘ 89 সাল থেকে। আমি খুরশিদ আলম আলো রাজনীতি করছি ওনার সাথে। উনি যখন জলঢাকা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তখন সভাপতি ছিলেন জহির স্যার। আমি জলঢাকা কলেজে তখন ছাত্র দলের সভাপতি ছিলাম। উনি যে সকল জিনিসকে গুরুত্ব দেন, আমরা এখানে যারা বসে আছি সবাই এখন ওই সকল জিনিসকে গুরুত্ব দেই। এক, সময় জ্ঞান সম্পর্কে সচেতনতা। 9টা তো 9টায়, 9টা 5 হইলেই 5 বার ফোন আসে, কি ব্যাপার তোমরা এখনো আসতেছ না, যেটা এখানে মেম্বার ভাই বলে গেলেন। 2, কখনো মিথ্যে কথা বলা যাবে না। 3 নম্বর, কখনো কোনো বিষয়ে কোনো সুপারিশ কিংবা দালালি করা যাবে না। আপনারা কি বিশ্বাস করবেন, আমার বাড়ি গোলনা নবাবগঞ্জে, এখনো পর্যন্ত জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওখানে যাইতে পারি নাই। কারণটা, যে গেলেই হয়তো উনি মনে করছেন যে কোনো তদবির ধরে গেছি, তাহলে এটা আমার মধ্যে, চরিত্রের মধ্যে, আমার রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে আসবে যে সৈয়দ আলী সাহেবের লোকজন দালালি করেছে। কিন্তু অনেকেই দালালি করছেন, হাট ঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কি ভাই করছে না? কিন্তু আপনারা দেখাতে পারবেন যে এই মঞ্চে যারা আমরা বসে আছি, এইরকম ব্যক্তিরা কোনো চুঙ্গিতে, কোনো চাঁদাবাজিতে, কোনো দালালিতে, কোনো হাটে ঘাটে পার্সেন্টেজে আমরা আছি নাই। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, এইরকম একটা ব্যক্তিকে যদি আমরা নির্বাচিত করতে না পারি, এই দুর্ভাগ্য আমাদের, এই দুর্ভাগ্য আলহাজ সৈয়দ আলী সাহেবের নয়। আমাদের নীলফামারী 3 অঞ্চল অন্যান্য জেলার থেকে অনেক অনেক দুর্বল, অনেক অনুন্নত। আপনি পার্শ্ববর্তী দিনাজপুরে যাবেন, পঞ্চগড়ে যাবেন, ঠাকুরগাঁয়ে যাবেন, তার তুলনায় আমাদের নীলফামারী অনেক অনুন্নত, তাই না? তাইলে বিগত দিনে আমাদের যারা উন্নয়নের কাণ্ডারি হয়েছিলেন, তারা কি আমাদের ছিল না? আমরা এরশাদের সময় ভোট দিয়ে ডিমলা থেকে এনকে আলম চৌধুরীকে এনে এখানে আমরা নির্বাচিত করেছি। বাড়ি ওনার ডিমলায়, উনি জলঢাকার কি উন্নয়ন করবেন? উনি ব্যক্তি উন্নয়ন করেছেন। তারপরে কাকে দিলাম? আজাহারুল সাহেবকে দিলাম, কিশোরগঞ্জে বাড়ি। আর উনি জলঢাকার কি বুঝবেন? বিগত দিনে যে সকল সংসদ সদস্যরা হয়েছেন, তারা কি আমাদের দুঃখ দুর্দশা বুঝেছেন? যদি বুঝতো তাহলে যে সকল বক্তা ভাইয়েরা বলে গেছেন, মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাট, গরিব দুঃখী, ভিজিএফ চাউল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সকলে তারা টাকা নিতেন না। তারা এই সকল টাকার বিনিময়ে বিক্রি করেছেন বিগত সংসদ সদস্যরা। তারা স্কুলে ম্যানেজিং কমিটি পর্যন্ত টাকার বিনিময়ে দিয়েছেন। আমি তার জীবন্ত সাক্ষী। 1, 2, 10 হাজার না, লক্ষ লক্ষ টাকা দিয়ে স্কুলের সভাপতিত্ব নিতে হয়েছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে স্কুলের
চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরকে সেখানে নিয়োগ দিয়েছে তারা, কি হয় না ভাই? নিয়োগ দিবেন আর একজন, টাকা নেন আর একজন, করার কিছুই নাই ভাই। উনি সংসদ সদস্য। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, দল মত নির্বিশেষে সকলেই দোয়া করব জাতি ধর্মের ঊর্ধ্বে যে আলহাজ সৈয়দ আলী সাহেবকে যেন আল্লাহ নীলফামারী 3 অঞ্চলে কবুল করেন এবং আমরা ওনাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে, তারেক রহমানের হাতকে, আমাদের নীলফামারীর অভিভাবক শাহরিন ইসলাম তুহিন ভাইয়ের হাতকে যেন আমরা শক্তিশালী করতে পারি। আজকে দুপুর 12টার দিকে আমার চিরাভিজা গোলনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়কে নিয়ে আমাদের সেখানে মিটিং ছিল। অবহেলিত জায়গা, আমার গোলনা ইউনিয়ন, মিরগঞ্জ ইউনিয়ন, এগুলো অবহেলিত জায়গা। তো সেখানে আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য পুত্র সেখানে স্পষ্ট বলেছেন যে হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের ভোটে আমার বাবা সংসদ সদস্য নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমি এই সকল স্কুলের বাউন্ডারি, স্কুলের উন্নয়ন, রাস্তাঘাট, এখানে ছোটখাটো কলকারখানা সবকিছু এখানে হবে। ঠিক তদ্রুপ আমিও মিরগঞ্জবাসীর পক্ষে ওনাকে অনুরোধ করব, ইনশাআল্লাহ আমরা মিরগঞ্জ পাঠানপাড়াবাসী বিগত দিনে 2বার উপজেলার চেয়ারম্যান নির্বাচনে ওনাকে নিরঙ্কুশ ভোট দিয়ে নির্বাচিত করেছি। ইনশাআল্লাহ সামনের সংসদ নির্বাচনেও ওনাকে নিরঙ্কুশ ভোট দিয়ে নির্বাচিত করব। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমাদের সাধারণ জনগণদের পাশে আপনার বাবা যেরকম ছিল, আপনি এম শরীফুল ইসলাম বাবু সেরকমই থাকবেন। আমাদের গরিব দুঃখীর যাওয়ার জায়গা ওই একমাত্র সৈয়দ আলী ছাড়া আর কিন্তু নাই ভাই। আছে? নাই। অসুখ হইলেও সৈয়দ আলী, মসজিদ হলেও সৈয়দ আলী, মন্দির হলেও সৈয়দ আলী, আমার ওখানে কি খেলাধুলা হলেও সৈয়দ আলী, তফসিরুল কোরআন মাহফিল হলেও সৈয়দ আলী। আর কি দ্বিতীয় ব্যক্তি আছে? নাই। কিন্তু এই লোকটা কি বিরক্ত হন? না, কখনোই বিরক্ত হন না। তাইলে যে লোকটা অত্র এলাকার সাধারণ জনগণের সাথে আছে, সেই লোকটার দিকে তো আমাদেরকে তাকাতে হবে। ভোট তো জীবনে বহুবারে দিচ্ছি, আবার আল্লাহ যদি বাঁচায় রাখে বহুবার দেবো। তাহলে একটিবার সৈয়দ আলী সাহেবের জন্য দোয়া করি আল্লাহর কাছে যে যেন ধানের শীষ মার্কাটা উনি নিয়ে আসেন এবং আমরা ভোটটা যেন আল্লাহ আমাদেরকে সেই সময় পর্যন্ত জীবিত রাখেন, যেন আল্লাহ সৈয়দ আলী সাহেবকে ভোটটা আমরা দিয়ে তারপরে ওনাকে এমপি বানায় আমরা যেন দেখতে পারি। তাই পরিশেষে আর আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না। তারেক রহমানের 31 দফার উপরে কাজ চলছে। যদি তারেক রহমানের 31 দফা বাস্তবায়িত হয়, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ, আমাদের মিরগঞ্জ, আমাদের জলঢাকা, আমাদের নীলফামারী, আমাদের সারা বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। বিগত বক্তারা বলে গেছেন, আজকে যে ভাতটা খাচ্ছি চায়না ধান, ইরিগেশন, এটা তো জিয়াউর রহমানের। বৃক্ষরোপণ কর্মসূচি খালেদা জিয়ার, খাল কাটা খনন জিয়াউর রহমানের, হাজা মাথা পুকুর যেখানে মাছ চাষ করছি সব জিয়াউর রহমানের। আপনারা কি করেছেন? বড় বড় কথা বলেন। বিএনপিকে দমায় রাখার জন্য আপনি সেখানে পদ্মা সেতু করেছেন, 2টা জেলার জন্য পদ্মা সেতু করেছেন আপনি আওয়ামী লীগ সরকার। কেন এপাশে আরিচা নগরবাড়ি দিয়ে করেন নাই? কারণ বিএনপি আওয়ামী লীগ পালানোর আন্দোলন যাতে করতে না পারে, গোপালগঞ্জ থেকে যাতে আমি লোক এনে ঢাকায় ভর্তি করতে পারি, তার কারণে আপনি পদ্মা সেতু করেছেন। আপনার বাবার টাকায় পদ্মা সেতু করেননি, গোপালগঞ্জের জমি বিক্রি করে পদ্মা সেতু করেননি, আমাদের জনগণের টাকায় করেছেন আপনি। যাই হোক, পরিশেষে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আপনারা যারা এখানে ভোটার ভাইয়েরা আছেন, সবাই আপনি আপনার বাড়ির পাশের বাড়িকে বুঝাবেন যে আলহাজ সৈয়দ আলী সাহেবের ছেলে আসছিল দোয়া চাইতে, চূড়ান্ত ভাবে যেন আল্লাহ ওনাকে ধানের শীষ মার্কাটা দেন। এই দোয়াটা আমরা সবাই করব। পরিশেষে স্বৈর শাসককে উৎখাত করতে যে আমরা কিন্তু একটা স্লোগান দিছিলাম, সবাই জানেন, চশমা আলী বুবু যান নৌকা নিয়া ভারত চান। আল্লাহ কিন্তু কবুল করছে, করে নাই? আর একটা স্লোগান কিন্তু অনেক আগে, আমাদের জন্মের আগে, মনে করেন যে 71-এর পরে সেই স্লোগানটা ছিল যে তেল মঙ্গা নুন মঙ্গা আরো মঙ্গা সলাই, শেখ মুজিবুর ভোট দিয়া ইন্ডিয়া পালাই, কি ছিল না? তাইলে দেখেন ওই চশমা আলী বুবু যান এখন ইন্ডিয়ায় না? আর সেই সময় ভোট দিয়ে কিন্তু অনেকেই দুঃখ দুর্দশায় গেছে। লবণ 100-200 টাকা নাকি সেই সময় কেজি ছিল। যাই হোক, আমরা চাই না
সেই দিনগুলো আবার ফিরে আসুক। আমরা চাই দেশ সুষ্ঠু গণতন্ত্রের দিকে ফিরে আসুক। তারেক রহমানের যে ডাক, তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানে উজ্জীবিত হয়ে এই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির শেষের দিকে। সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাতে আলহাজ শহীদ আলী সাহেবকে বিজয়ী করতে পারি, এই জন্য দোয়া করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমরা দোয়া করব বেগম খালেদা জিয়ার জন্য, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করে রেখেছিল আওয়ামী সরকার, ওনাকে যেন আল্লাহ দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করেন। বীরের দেশে যেন তারেক রহমান বাংলার মাটিতে আসতে পারেন, আল্লাহ যেন সকল ঝামেলা শেষ করে ওনাকে বাংলার মাটিতে নিয়ে আসেন, এই জন্যই দোয়া করব ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাই, আমাদের নীলফামারীর অভিভাবক, ওনার জন্য দোয়া করব এই স্বৈর শাসককে উৎখাত করতে যে ছাত্র জনতায় যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দোয়া করে আল্লাহ সকলকে জান্নাতবাসী করুন। এবং যারা আহত হয়ে আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করুন। পরিশেষে শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ, আলহাজ শহীদ আলী সাহেব জিন্দাবাদ, তা আমাদের এখানকার যুবদের আইকন এম শরীফুল ইসলাম বাবু ভাই জিন্দাবাদ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ খোরশেদ আলম আলু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আবার অহংকার। প্রিয় ভাইয়েরা, আমরা আজকের এই পথসভা থেকে পরম্পরার মানুষ এই অঙ্গীকার করতে চাই যে আমরা আমাদের এই প্রিয় নেতা জনাব মোহাম্মদ সৈয়দ আলী সাহেবের পাশে থাকবো, তার সাথে থাকবো। আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব। আমরা ভোটের মাঠে, আন্দোলনের পথে, সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে সমর্থন দেব। প্রয়োজনে আমরা বুক পেতে এগিয়ে যাব। কারণ আমরা জানি যে তিনি জয়ী হলে জয়ী হবে জলঢাকার, তিনি জয়ী হলে জয় হবে নীলগঞ্জের, তিনি জয়ী হলে জয় হবে এই পাঠানপাড়ার, তিনি জয়ী হয়ে জয় হবে মানুষের অধিকারের, জয় হবে সত্য এবং ন্যায়ের। এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। তার আগে আমরা বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে একটা স্লোগান দেবো। এই স্লোগানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকবো। স্লোগান শেষে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু ভাই, তিনি বক্তব্য পেশ করবেন এবং সভাপতি বক্তব্য তিনি দিয়ে দিবেন। তো ঠিক আছে। মার্কা আছে, পারেন কোনো মার্কা আছে, মেশিন ছেলে কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, কোনো মার্কা আছে, আমার ছেলে কোনো মার্কা আছে, বাড়ি কোনো মার্কা আছে, সব মার্কা সবার মুখে হাতের তালি, মুখে তাল, মার্কা ভালো সবার মুখে, সবার ভালো, সবাই ভালো, ভাইয়া ভালো, ভাবি ভালো, কথা ভালো, চাষি ভালো, মার্কা ভালো, বাবু ভালো, খোলা ভালো, সাথে হাতের তালি, মার্কা ভালো, লাগাতে, ইনশাআল্লাহ পুতুল ভালো, হার দিব, মার্কা পাতি, সবাই ভালো, কাজে লাগা, কার লাগা, সবার মুখে মার্কা পাতি, সবার মুখে দেখাতে, ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। আজকের ধানের শীষের এই প্রচারণা সভার সম্মানিত সভাপতি এবং এই পথসভা
আয়োজনের সাথে সর্বাত্মকভাবে জড়িত আপনাদের অতি পরিচিত মহসিন খান, আমার শ্রদ্ধেয় অগ্রজ, এখানে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার প্রাণ প্রিয় অগ্রজ নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট পাঠানপাড়া, কালকাট এবং বীরগঞ্জবাসী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মাবলম্বী ভাইদের জানাচ্ছি আদাব এবং অন্যদের শুভেচ্ছা। আসলে শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহসিন ভাইয়ের কাছে যে উনি আসলে এই পথসভাকে শুধু পথসভা না, এটা জনসভায় পরিণত করেছে। কি বলেন? আর যেহেতু আমার নানার বাড়ি এখানে, আমার মামাদেরকেও কিন্তু আমি আসলে আজকে বলি নাই যে আসলে এখানে পথসভা আছে। এখানে আসলে আপনারা যে আমার আব্বার ভালোবাসায়, জামাল সৈয়দ হিসেবে ভালোবাসায়, এই যে তখন থেকে শুরু করে মাইকের সমস্যা সবকিছু উপেক্ষা করে আপনারা চেয়ারে বসে আছেন, এই যে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ মুরব্বীরা আপনারা মনোযোগ দিয়ে কথা শুনছেন। এটা কোনো গান বাজনা এখানে হয় নাই, এখানে কোনো বিনোদন হয় নাই। এখানে সবাই কিন্তু যে লোকটির কথা বলেছে, হয়তো এই লোকটার কারণে আমরা সবাই বসে এখানে তার কথাটা শুনেছি। কি বলেন? আমার মতো একজন মানুষ, আমার কি গুণ আছে? আমার মধ্যে কিছুই নাই। হ্যাঁ, এনারা সবাই এত গুণী ব্যক্তিরা, এনারা সবাই, কালকে আমি পরশুদিন ভালো বলে বলেছি, এনারা সবাই যে আমার সাথে আসতেছে, এতক্ষণ সময় নিচ্ছে, কি কারণ? আমার কোনো গুণ আছে? নাই। এক হচ্ছে আমি জনাব আলহাজ সৈয়দ সাহেবের পক্ষে আসছি, হ্যাঁ, তার যে কর্মকাণ্ড সেটা, এবং আমি মুখ দিয়ে যে কথাটা বলতেছি হয়তো যৌক্তিক কিছু বলতেছি এবং ধানের শীষের পক্ষের কথা বলতেছি, ন্যায়ের কথা বলতেছি, বাস্তবের কথা বলছি। এই কারণে আমি যদি উল্টা পাল্টা কোনো কথা বলতাম, এরা আমার সাথে আসতো? কোথায় নায়ক বক্ত, ডাউয়াবাড়ি, বালাগ্রাম, বুলমুন্ডা, ধর্মপাল, শিউলবাড়ি সবাই আসছে। তারা প্রাণের টানে এসেছে, তারা আপনাদের ভালোবাসায় এসেছে এবং আপনাদের জন্য যাতে আগামীতে আমরা একজন ভালো নির্বাচিত প্রতিনিধি তৈরি করতে পারি সেজন্য আসছে। আমি এখানে আলহাজ সৈয়দ সাহেবের পক্ষে ভোট থেকে আসি নাই, আমি ভোট আমি চাবো না। আমার আব্বা 2 বার উপজেলা নির্বাচন করেছে, আমি কালকাতে পাঠানপাড়ায় কোনোদিন ভোট চাইছি আপনারা বলতে পারবেন? আমি কিন্তু কোনোদিন ভোট চাইনি। এখানে আসছি, আপনার সাথে কথা বলছি, হ্যাঁ, নির্বাচন যারা করতেছিল তাদেরকে মনিটরিং করছি, কিন্তু আমি আপনাদের কাছে কোনোদিন ভোট চাই নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে কিন্তু যদি ভাগনা হিসেবে বলেন, আপনার নাতি হিসেবে বলেন, বা জলঢাকার একজন মানুষ হিসেবে বলেন, যদি আপনাদের কাছে কোনো দাবি রাখি, আমার কি কোনো আবদার করা যাবে আপনাদের কাছে? রাখবেন আপনারা? আমি আলহাজ সৈয়দ সাহেবের পক্ষে এখানে ভোট চাইতে আসি নাই। এরপরে নির্বাচনের তফসিল ঘোষণা হইল আমি আসবো না, কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে। আপনারা যদি কথা রাখেন তাহলে আমি দাবিটা বলবো, না এলে বলবো না। আপনি বলেন। আপনারা যদি চান যে আপনাদের জামাই, আপনাদের উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান, আপনাদের দুলাভাই এলাকার উন্নয়নের স্বার্থে, জলঢাকার উন্নয়নের স্বার্থে যদি তাকে এমপি নির্বাচিত করতে হয়, তাহলে আপনাদের সবাইকে তার জন্য ভোট করতে হবে। বলেন, আপনারা ধানের শীষের ভোট করবেন কিনা বলেন? আপনারা আলহাজ সৈয়দ সাহেবের ভোট করবেন কিনা আপনারা বলেন? আপনারা কি শুধু তাকে ভোট দিবেন? তার জন্য ভোট করতে হবে। এখানে যারা বসে আছেন তারা এক একটা সৈয়দ সাহেব হয়ে তার দায়িত্ব নিতে হবে। বলেন, আপনারা এই যে আমার সামনে ধানের শীষ আছে, আপনারা ধানের শীষের দায়িত্ব কি নিবেন কিনা বলেন? যদি আপনারা ধানের শীষের দায়িত্ব নেন, তাহলে আমি তো আপনার দায়িত্ব নিলাম। এখানে আমার পূর্ববর্তী বক্তারা যারা বলেছেন, এখানে আমার পূর্ববর্তী বক্তারা যারা কথা বলে গেছেন, তারা কি কেউ কি মিথ্যা কথা বলছে? বলেন তো একটু। ও পাড়ায় বলছে? আপনারা বলেন তো যে আপনাদের এই মিরগঞ্জ ইউনিয়নের এই পাঠানপাড়া কালকাটের কোন গ্রামটা আছে যেখানে আমি বা আমার আব্বার পা যায় নাই, আমি যাই নাই, আমার একটা গ্রামের নাম বলেন। ইতিপূর্বে আপনারা অনেক সংসদ সদস্য নির্বাচন করেছিলেন। ইতিপূর্বে
আপনারা অনেক হয়তো এমপি নির্বাচন করেছেন, তারা কি কেউ আপনাদের গ্রামে গেছে? গ্রামের রাস্তাগুলো কেমন দেখছে ভোটের সময় ছাড়া? শুক্রবার হোক, শনিবার হোক, জোহরের সময় হোক, আসরের সময় হোক, এসব পরে হোক, রাত্রেবেলা হোক, এমন কোন অনুষ্ঠান আছে যে আপনারা দাওয়াত দিচ্ছেন, টেলিফোন করছেন, দাওয়াত দিতে যাইতে পারেন নাই, আমরা আব্বা আসে নাই, আমি আসি নাই, বাবার কোনো লোক পারে আছে কিনা বলেন আপনারা? এটা কিন্তু শুধু এই পাঠানপাড়া কালকাটে না, সমগ্র জলঢাকায় কিন্তু আমরা এই কাজটা করে আসতেছি, এখনো করতেছি। আমি যারা যুব সমাজ এখানে আছে তাদের কাছে আমার দাবি যে আমাদের এই জলঢাকা কিন্তু অনেক অবহেলিত। এই 54 বছরে জলঢাকার কিন্তু কোনো উন্নয়ন হয় নাই। জলঢাকার ভাগের যে বরাদ্দ ছিল, হয়তো আমরা বরাদ্দটাও তুলনামূলক অনেক কম পেয়েছি, কিন্তু সেটাও কিন্তু ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ভাগ বাটোয়ারা জলঢাকায় বসে যদি হইতো তাও তো কিছু দুই একজন পাইতো, আবার অধিকাংশ সময় ভাগ বাটোয়ারা ঢাকায় বসে হয়ে গেছে। মানে ওই ভাগ বাটোয়ারা ভাগও কোনো দালাল, জলঢাকার কোনো দালাল পায়নি, ঢাকার দালালরা খায় ফেলছে। এইখানে ব্যক্তিগত ভাবে আমার আব্বা আসলে উনি ভালো মানুষ, উনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একটা দুর্বলতা আছে, তো কত ব্যক্তিগত ভাবে আসলে যতটুকু পারে উনি করে। কিন্তু এখানে আমাদের এই এলাকার যদি আমরা আর্থ সামাজিক প্রেক্ষাপট, আমাদের এলাকার যদি কর্মসংস্থান আমরা বাড়াইতে চাই, মানুষের ঘরে ঘরে সুখ শান্তি প্রশান্তি বাড়াইতে চাই, শিক্ষার উপযুক্ত পরিবেশ দিতে চাই, তাহলে তো একটা অনেক বেশি একটা শক্তিশালী জায়গায় যাওয়া দরকার। হ্যাঁ, এটা এখন এমপির পক্ষেই সম্ভব। এখন এমন এমপি যদি আমরা বানাই যিনি 365 দিনের মধ্যে 360 দিন ঢাকায় থাকে, 350 দিন জলঢাকার বাইরে থাকে, কেমন করে সেই এলাকার উন্নয়ন হবে বলেন? চৌধুরী সাহেবের সাথে দেখা করতে গেলে কি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে? হ্যাঁ, কোন দালাল ধরতে হবে? জলঢাকার লোকজন যারা চালাক তারা কেউ বড় ঘাটও যায় না, আপনারা তো বড় ঘাট যান। জলঢাকার লোকজন ছাত্র টেম্পারের দোকানের সামনে সকালে যায়, ওখানে গেলে জানে যে একবার চা খাইতে আসবে। উনি 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিল, আমাদের বাসার বাজারটা উনিই করছে, অন্য কেউ করেন। বাজার করার অন্য লোক কিন্তু আর আমরা আলাদা করে রাখিনি। এখন উনি জলঢাকায় ওই বাজার নিজেই করে। আর আমাদের যারা শীতের পাখি যারা এখানে এমপি হয়েছেন তাদেরকে অনেককে স্যার বলতে হয়। হ্যাঁ, অনেকে ওই মাথায় রাখে অনেকে। হ্যাঁ, একটা মানুষের যদি আজকে খাবার না থাকে তার কথা মাথায় রেখে লাভ আছে? কালকে বোধ বাঁচবে সে? একটা মানুষের যদি 50 টাকা হোক 100 টাকা হোক এখন ওষুধ লাগে, সেটা মাথায় রেখে কি লাভ আছে? তো আপনাদের পাশে যারা সুখে দুঃখে বিপদে আপদে হ্যাঁ পাশে থাকতে পারবে না এরকম প্রতিনিধি কি আর আপনারা নির্বাচন করবেন? আপনাদের ভোটের কি কোনো দাম নাই? এমন একজন নির্বাচিত প্রতিনিধি আমরা করব যিনি আপনার আমাদের ভোটের যে আমানত সে আমানত রক্ষা করতে পারে। তাহলে আমি আবার দায়িত্ব নিয়ে বলতেছি, এই যে সকল কথা আলোচনা করলাম, আমার আব্বা না, ধানের শীষের প্রার্থী না, যদি আলহাজ চৌধুরী সাহেবের থেকে যোগ্য কোনো ব্যক্তি এখানে নির্বাচনে অংশগ্রহণ করে, আল্লাহর ওয়াস্তে বললাম আপনারা তাকে ভোট দিবেন। আর যদি যে সকল প্রার্থী এখানে নির্বাচন করবে তাদের মধ্যে যদি যোগ্য প্রার্থী বা আমরা যেগুলো এই মুরব্বী লোকজন যেগুলো আলোচনা করলো সেই রকম গুণাবলী যদি আলহাজ চৌধুরী সাহেবের মধ্যে থাকে, তাহলে আপনাদের কাছে কি আমাকে ভোট চাইতে হবে বলেন? আপনারা তার ভোট করবেন। আপনার 2 হাত তুলে এখন আমার সাথে এই ওয়াদা করেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেকক্ষণ ধরে। আপনার কথা দিলেন, আপনার কথা দিলেন, আপনার ধানের শীষের কথা দিলেন। ধানের শীষটা একজন মুরব্বী আমার কাছ থেকে আপনারা দেন, কে নেবেন? আপনারা দেন, আসেন আসেন চাচা আসেন, আমি ধানের শীষের দায়িত্বটা আপনাকে দেওয়া হচ্ছে। আপনার কথা দিলেন ধানের শীষের। আমি একটু আগে যেহেতু বলেছি, আচ্ছা বসেন। আমি একটু আগে যেমন কথা দিছি যে আপনারা ধানের শীষের দায়িত্ব যেহেতু আমাকে কথা দিলেন, আমি অন্তত মিরগঞ্জ ইউনিয়নের এই আজকে পাঠান পাড়ার দায়িত্বটা যে আপনাদের হাতে তুলে দিতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আমি তো একটু আগেই বলছি, আমি না আমার পরিবারের যারাই থাকবে কেন এই সিলসিলা থাকবে আপনাদের। আমি একটু আপনাদের যে কোনো সুযোগ সুবিধা বিপদে আপনাদের পাশে থাকবে।
এবং নির্বাচনে জয় করা আছে মানুষ তো আমরা। আল্লাহ চৌধুরী সাহেব যদি আল্লাহ তাকে নির্বাচিত করে সে সংসদ সদস্য হবে, যদি সে নির্বাচিত নাও হয় তারপরে আপনাদের উপর আমার কোনো দুঃখ থাকবে না। আপনারা যে ভালোবাসা আজকে দিচ্ছেন এবং যে স্বতঃস্ফূর্ততা দেখাইছেন, সম্পর্ক আগে যেরকম ছিল এখন যেরকম আছে ভবিষ্যতে ওরকমই থাকবে, একটুও সম্পর্কের কোনো 19-20 হবে না। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে এই যে আপনারা সবাই বসে থাকলেন এতক্ষণ, আপনারা কেউ উঠলেন না। এই ঋণ এটা কিভাবে শোধ করবো? এটা দায়িত্ব বেড়ে গেল না, আমার দায়িত্ব বেড়ে গেল না। আমরা তো সবাই মানুষ, আমার তো বিবেক আছে। আমি তো একাই 2 জনের খাওয়া খাইতে পারবো না, একটা মানুষ একা 2টা গাড়িতে উঠতে পারবো না, একটা মানুষ একসাথে 2টা বাড়িতে থাকতে পারবো না। কিন্তু আমাদের কতিপয় লোকের আসলে এত চাহিদা, তারা কি বুঝে আমি জানি না, যখন ক্ষমতায় যায় তাদের মধ্যে একটা অটো পরিবর্তন চলে আসে। কিন্তু আমি খুবই কাছ থেকে দেখছি আমার আব্বাকে, যে সে 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিল, আমি 10 দিন উপজেলা পরিষদ কেউ দেখছেন আমাকে? তার কারণ কি, আমার আম্মা কোনদিন তার সাথে তার সরকারি গাড়িটাতে উঠতে পারে নাই, খুব আপনার আক্ষেপ। আমাকে দেখছেন কোন উপজেলা চেয়ারম্যানের গাড়িতে উঠতে? তার কি পরীক্ষা দিব ভাই বলেন? এখন বিবেক আপনাদের, আবেগ আপনাদের, আমি আপনাদের কাছে শুধু আবেদনে করে গেলাম, হ্যাঁ আমি আপনাদের কাছে শুধু সব দায় দায়িত্ব দিয়ে গেলাম। আগামীর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের এই সাবেক উপজেলা চেয়ারম্যান, আপনাদের ভগ্নিপতি, আপনাদের জামাই, আপনাদের ভাই, তার দায়িত্ব আপনারা যে দিলেন, আমি আজকে খুব শান্তিতে অন্তরাতে ঘুমাইতে পারবো, যেটা আজকে মিরগঞ্জ থেকে আমি কথা নিয়ে আসতে পারবো। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের চেয়ারম্যান দেশের বেগম খালেদা জিয়া কিন্তু এখনো অসুস্থ, পুরোপুরি সুস্থ না। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনাকে আসলে ষড়যন্ত্র করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল জেলখানার ভিতরে, বিষ প্রয়োগ করে। এখন পর্যন্ত তারেক রহমান দেশে আসতে পারতেছে না, কত ষড়যন্ত্র হচ্ছে। আপনারা কিন্তু আগামী নির্বাচনটা খুব সহজভাবে নিয়েন না। এখানে যে কমলদা বলেছে, আবার অনেকে বলেছে যে আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে চলে আসিয়েন না, ভোট কেন্দ্রে থাকিয়েন, গণনা করে রেজাল্ট দিয়ে তারপরে আপনার বাড়িতে আসবেন। শেষ পর্যন্ত ষড়যন্ত্র হইতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। এখানে সব রকম ষড়যন্ত্র হচ্ছে। এখানে আলাদা যেমন আমাদের জিয়া রহমান সাহেবের আরেক ছেলে, তাকেও কিন্তু ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। তো পরিশেষে আমি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে বাংলাদেশে তাড়াতাড়ি আসতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান রাখছি। আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের উত্তরবঙ্গের কৃষি সন্তান ইঞ্জিনিয়ার সাহেব তুইন ভাই, উনি দেশে এসেছেন, দেশে এসে উনিও কারাবরণ করেছেন সম্পূর্ণ মিথ্যা মামলায়। উনি নির্বাচন করবেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আমাদেরকে সঠিক নেতৃত্ব দিতে পারে। এবং নীলফামারীতে জেলা বিএনপির নতুন নেতৃত্ব এসেছে, এখানে মীর সেলিম ফারুক উনি আহ্বায়ক হয়েছেন, আমাদের সাইফুলের ভাই সদস্য সচিব, উনিও ভোট করবেন, ওনার জন্য দোয়া করবেন। এবং সর্বোপরি আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং মহসিন ভাইয়ের জন্য দোয়া করবেন। এখানে যারা মহসিন ভাইয়ের সাথে প্রত্যক্ষভাবে যারা এই আয়োজনের সাথে জড়িত ছিল তাদের জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের প্রতি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা তো বসেন, এত সময় বসে, অল্প সময়ের মধ্যে খেয়ে যাবে। আপনার জন্য যৎসামান্য কিছু আমার তরফ থেকে দেওয়ার আছে।